আসসালামু আলাইকুম। চ্যানেল আই সংবাদের এখনকার আয়োজনে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। বার্তাকক্ষ থেকে আমি গোলাম মুর্তুজা। আর বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি যথারীতি সিটিসেল সংবাদ শিরোনাম। প্রায় 2 কোটি ভোটারের 116 উপজেলা নির্বাচন আগামীকাল। নির্বাচনী এলাকায় 5 দিনের জন্য সেনা মোতায়েন। নিজামীর মামলায় নতুন করে যুক্তিতর্ক শুরু। 10 মার্চ ট্রাইব্যুনাল 1 এর নতুন চেয়ারম্যানের নেতৃত্বে বিচারিক কাজ শুরু। জামাত শিবির নিষিদ্ধের সময় এসেছে বললেন তোফায়েল। সময় মতোই স্বাধীনতা বিরোধীদের রাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্ত। আবারও পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে AH মাহমুদ আলী। পানি সম্পদে নতুন প্রতিমন্ত্রী নজরুল ইসলাম। এবং এশিয়া কাপের শুরুতেই ফতুল্লায় বাঘের গর্জন। মুশফিকের সেঞ্চুরিতে ভারতের সামনে 280 রানের টার্গেট। এছাড়াও নিটল টাটা বিশেষ সংবাদে থাকছে নুহাসপল্লী এবং একজন হুমায়ুন আহমেদের বইয়ের মোড়ক উন্মোচনের খবর। শুনছিলেন শিরোনামে বারে পুরো সংবাদ। উপজেলা নির্বাচনের দ্বিতীয় দফায় ভোট গ্রহণ আগামীকাল। ভোট গ্রহণে প্রস্তুত নির্বাচন কমিশন। নির্বাচনী এলাকায় স্ট্রাইকিং ফোর্স হিসেবে 5 দিনের জন্য সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। উৎসবমুখর পরিবেশে দ্বিতীয় দফায় ভোট উৎসবে অংশ নিতে প্রস্তুত 52 জেলার প্রায় 2 কোটি ভোটার। সময় ইসলামের রিপোর্টে রয়েছে বিস্তারিত। আর মাত্র একদিন পরই 52 উপজেলার 116টি উপজেলা পরিষদের ভোট। প্রথম দফা উপজেলা নির্বাচনে বিচ্ছিন্ন কিছু ঘটনাকে আমলে নিয়ে দ্বিতীয় দফার উপজেলা নির্বাচনকে শান্তিপূর্ণ করতে প্রস্তুতি শেষ করেছে নির্বাচন কমিশন। সব দল সমর্থিত প্রার্থীর অংশগ্রহণে নির্দলীয় এই নির্বাচনকে গণতন্ত্রের উৎসবে রূপ দিতে ভোট দেওয়ার অপেক্ষায় 116টি উপজেলার ভোটার। মোট প্রার্থী 1352 জন। এর মধ্যে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন 505 জন। সহিংসতা রোধে এবং ভোটারদের ভোট কেন্দ্রে নিরাপত্তা দিতে নির্বাচনী এলাকায় সেনাবাহিনী, পুলিশ, র্যাব, বিজিবি, আনসার, ভিডিপি, গ্রাম পুলিশ এবং কোস্টগার্ড মোতায়েন করা হয়েছে। আনন্দ উৎসব মনে হয় যে ঈদে আর বুড়া তো মানে সৌন্দর্য। ইলেকশনের আনন্দ একটাই, বুঝছেন, একটাই আনন্দ। ভোট দেওয়ার জন্য খুব আগ্রহ। আমরা আগে ভোট দিতে পারি না, ইলেকশন করে নাই, সেই দুঃখ বেদনা এখনো আছে আর কি। ভোট গ্রহণের 32 ঘন্টা আগে সব ধরনের প্রচার বন্ধ হয়ে গেছে। 116টি উপজেলা নির্বাচনে ভোট কেন্দ্র 8063টি। আর নির্বাচনী দায়িত্ব পালন করবেন প্রায় 1.5 লাখ কর্মকর্তা। ক্ষমতা তো আমরা কাছে, আমরা তো সবাই তো সমান না, ব্যক্তি বিষয়। এটা তো সবাই যদি আমরা ভালো মনে করি, যারা পছন্দ হয় তাকেই দিব ভোট। তো নিজের অধিকার দেওয়ার জন্য নিজের অধিকার। এই দিন তো আমরা আনন্দ আনলে তো যাইলাম না, এই দিন তো যাই, ভোট দেই, আমরা শান্তির লেগে যাই। নির্বাচনে অরাজকতা রোধে নির্বাচনের আগে ও পরে 5 দিন নির্বাচনী এলাকায় স্ট্রাইকিং ফোর্সের দায়িত্ব পালন করবে সেনাবাহিনী। সময় ইসলাম, চ্যানেল আই, ঢাকা। মানবতা বিরোধী অপরাধের অভিযোগে জামাতের আমির নিজামীর মামলার নতুন করে যুক্তিতর্ক শুরু করার দিন 10 মার্চ ঠিক করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। প্রথমে রাষ্ট্রপক্ষ যুক্তি উপস্থাপন করবে, এরপর আসামি পক্ষ। তবে বিচারিক কাজের শুরুতে নতুন চেয়ারম্যান এনায়েতুর রহিম বলেছেন, অন্য মামলার মতো মানবতা বিরোধী অপরাধের মামলাতেও সংবিধান এবং আইনের আলোকে ন্যায় বিচার নিশ্চিত করা হবে। মাজারুল হক মান্নার রিপোর্ট। জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর মামলায় যুক্তিতর্ক শেষ হয় গত বছরের 13 নভেম্বর। আসামির বিরুদ্ধে 16 অভিযোগ গঠন করা হলেও 15টিতে সাক্ষ্য উপস্থাপন করে রাষ্ট্রপক্ষ। কিন্তু 31 ডিসেম্বর অবসরে যান ট্রাইব্যুনাল 1 চেয়ারম্যান বিচারপতি ATM ফজলে কবির। পৌনে 2 মাস পর ট্রাইব্যুনালের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পান বিচারপতি M ইনায়েতুর রহিম। বিচারিক কাজের শুরুতে চেয়ারম্যানকে শুভেচ্ছা জানান রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের আইনজীবীরা। জবাবে বিচারিক কাজে সকলের সহযোগিতা চান তিনি। মাননীয় চেয়ারম্যান তিনি অত্যন্ত সুন্দরভাবে বলেছেন যে অবশ্যই ন্যায় বিচারের স্বার্থে সংবিধানকে সামনে রেখে অ্যাক্টের উপর বেস করে আমরা ট্রাইব্যুনালের মামলা পরিচালনা করব। এরপরে ট্রাইব্যুনাল 1 কার্যতালিকায় থাকা নিজামীর মামলার বর্তমান অবস্থা তুলে ধরে প্রয়োজনীয় আদেশ প্রার্থনা করে রাষ্ট্রপক্ষ। কিন্তু
আসামিপক্ষ নতুন করে যুক্তি শোনার আবেদন জানায়। আইনজীবীদের আর্গুমেন্ট যেটা সেটা পূর্ণাঙ্গভাবে উনি যদি না শুনতে পারেন তাহলে ওনার পক্ষে একটা সঠিক জাজমেন্ট দেয়া অথবা এই মামলার জন্য ন্যায় বিচার করা সম্ভব হবে না। সেই কারণে আমাদের প্রেয়ার ছিল যে যেহেতু উনি এটা শোনেননি, একটা পূর্ণাঙ্গ আর্গুমেন্টের সুযোগ যাতে এই মামলাতে দেয়া হয়। ওনারা দুই পক্ষের কথা শুনে ওনারা সিদ্ধান্ত নিয়েছেন যে আবার নতুন করে আর্গুমেন্টটা দুই পক্ষের থেকে শুনবেন, তবে খুব শর্ট করার জন্য ওনারা তাগিদ দিয়েছেন। আগামী 10ই মার্চ সেই দুই পক্ষের আর্গুমেন্ট শোনার জন্য দিন ধার্য করেছেন। এটা প্রসিকিউশন 10 তারিখে শুরু করবে, প্রসিকিউশনের শেষ হলে ডিফেন্স শুরু করবেন। রাষ্ট্রপক্ষ জানিয়েছে নতুন করে নিজামীর মামলায় যুক্তিতর্ক হলেও তার কোনো সময় নির্ধারণ করেননি ট্রাইব্যুনাল। এই মামলার পরেই সালাউদ্দিন কাদের চৌধুরীর আইনজীবী ব্যারিস্টার একেএম ফখরুল ইসলামের বিরুদ্ধে থাকা আদালত অবমাননার মামলার শুনানির দিন 10 এপ্রিল ঠিক করেন ট্রাইব্যুনাল 1। মাজহারুল হক মান্না, চ্যানেল আই, ঢাকা। জামাতে ইসলামী এবং ছাত্র শিবিরকে নিষিদ্ধ সময় এসেছে উল্লেখ করে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, যথাসময়ে এ ব্যাপারে সিদ্ধান্ত নেবে সরকার। জামাত শিবির বিএনপির ছত্রছায়া থাকার কারণে নিষিদ্ধের প্রক্রিয়া ব্যাহত হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। শাহরিয়া হোসেন রিয়ার রিপোর্ট। মার্কিন গবেষণা সংস্থার রিপোর্টে বিশ্বের শীর্ষ 10 সন্ত্রাসী সংগঠনের 3 নম্বরে উঠে এসেছে বাংলাদেশের ইসলামী ছাত্র শিবির, যার জনক বাংলাদেশের জামায়াতে ইসলামী। তালিকা অনুযায়ী তালেবানের পেছনে থাকলেও আল কায়দাকে ছাপিয়ে গেছে শিবির। জামাত শিবির নিষিদ্ধের পুরনো দাবি তাই নতুন করে জোরালো হচ্ছে। এই অবস্থায় চিলির রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলোচনার সময় ওই ইস্যুতে কথা বলেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। আমাদের সরকারেরও ভাবার সময় এসেছে জামাত শিবির সম্পর্কে, এবং নিশ্চয়ই আমরা যথোপযুক্তভাবে যথাসময়ে আমরা সেই ব্যবস্থা গ্রহণ করব। বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ হয়ে মুক্তিযুদ্ধ করেছে, ঐক্যবদ্ধ হয়ে এই জঙ্গির উত্থানের বিরুদ্ধে মানুষ রুখে দাঁড়াবে। প্রবীণ এই আওয়ামী লীগ নেতা বলেছেন, বিএনপি নেতৃত্বাধীন জোট আমলেই জঙ্গিবাদের উত্থান হয়েছে। বিএনপিকে জঙ্গিদের সঙ্গ ত্যাগ করার পরামর্শ তার। আন্তর্জাতিক বিশ্ব থেকে বিএনপিকে অনুরোধ করা হয়েছে, বলা হয়েছে যে আপনারা জামাত শিবিরকে ত্যাগ করুন। জামাতের ছাত্র সংগঠন শিবিরকে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করার পর বিএনপি যদি এখনো জামাত শিবিরের সাথে সম্পর্ক রাখে, এর বিচারের ভার বাংলাদেশের মানুষের কাছে। রাজনীতির বাইরে বাণিজ্য ইস্যুতে বাণিজ্যমন্ত্রী জানিয়েছেন, 2015 সালের জানুয়ারিতে কোটামুক্ত ও শুল্কমুক্ত বাণিজ্য সুবিধা দেবে চিলি। শাহরিয়া হোসেন রিয়া, চ্যানেল আই, ঢাকা। মন্ত্রিসভায় যুক্ত হলেন আরো 2 সদস্য। বুধবার দুপুরে বঙ্গভবনে মন্ত্রী হিসেবে এইচ মাহমুদ আলী এবং প্রতিমন্ত্রী হিসেবে নজরুল ইসলাম হিরুকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। এই দুজন যোগ হওয়ায় এখন মন্ত্রিসভার সদস্য 51 জন। পান্থর রহমানের রিপোর্ট। 5 জানুয়ারির 10ম জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভের পর 12 জানুয়ারি 49 সদস্যের মন্ত্রিসভা গঠন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দ্বিতীয় দফায় মন্ত্রিপরিষদে যুক্ত হলেন এইচ মাহমুদ আলী এবং নজরুল ইসলাম হিরু। বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ মন্ত্রী হিসেবে এইচ মাহমুদ আলী এবং প্রতিমন্ত্রী হিসেবে নজরুল ইসলাম হিরুকে শপথ বাক্য পাঠ করান। শপথ করিতেছি যে আমি আইন অনুযায়ী সরকারের মন্ত্রী পদের কর্তব্য বিশ্বস্ততার সহিত পালন করিব। সে সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত ছিলেন। সংক্ষিপ্ত শপথ অনুষ্ঠানে ছিলেন মন্ত্রিসভার কয়েকজন সদস্য এবং ঊর্ধ্বতন বেসামরিক ও সামরিক কর্মকর্তারা। শপথের পরপরই পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পান এইচ মাহমুদ আলী। নির্বাচনের সময় অন্তর্বর্তী সরকারেও তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন। তবে প্রতিমন্ত্রী নজরুল ইসলাম হিরু মন্ত্রিসভায় নতুন মুখ। তাকে পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হচ্ছে, আর পানি সম্পদ মন্ত্রণালয়ের উপমন্ত্রী আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকবকে পাঠানো হবে পরিবেশ ও বন মন্ত্রণালয়ে। শপথের পরে নিজের দপ্তরে এসে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন মাহমুদ আলী। এরপর সংক্ষিপ্ত বিবৃতিতে তিনি বলেন, দেশের অগ্রগতির ধারা অব্যাহত রাখতে তারও চেষ্টা থাকবে। পান্থর রহমান, চ্যানেল আই, ঢাকা। এশিয়া কাপ ক্রিকেটে বাংলাদেশের দেওয়া 280 রানের টার্গেট নিয়ে খেলতে নেমে সতর্কতার সঙ্গে ব্যাট করছে 5 বারের চ্যাম্পিয়ন ভারত। উদ্বোধনী ব্যাটসম্যান রোহিত শর্মা এবং শিখর ধাওয়ান দেখে শুনে খেললেও ধাওয়ানের ব্যাট থেকে বেশ কটি বাউন্ডারি এসেছে। শেষ পর্যন্ত 28 রানে ফিরে যান ধাওয়ান। বাংলাদেশের 2 পেসার মাশরাফি বিন মুর্তজা এবং রুবেল হোসেন চমৎকার বল করেছেন। শেষ পর্যন্ত ভারতের সংগ্রহ 1 উইকেটে 50 রান।
দর্শক, এর আগে নিজেদের প্রথম ম্যাচে শক্তিশালী ভারতের সামনে 280 রানের চ্যালেঞ্জিং টার্গেট দাঁড় করিয়ে গত আসরের ফাইনালিস্টরা। বাংলাদেশের এই ব্যাটিং উৎসবে সামনে থেকে নেতৃত্ব দিয়ে ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি পেয়েছেন মুশফিকুর রহিম। সাইদুর রহমান শামীমের রিপোর্টে রয়েছে বিস্তারিত। শ্রীলঙ্কার বিপক্ষে হোম সিরিজের বিপর্যয়, নানা ইস্যুতে লাগাতার বিতর্কে নাজুক সময় পার করা তো ছিলই। শক্তিশালী ভারতের সঙ্গে গুরুত্বপূর্ণ ম্যাচে সাকিব তামিমের অনুপস্থিতির উদ্বেগ উবে গেল খেলা মাঠে গড়াতেই। ভারতীয় বোলারদের উপর চড়াও টিম টাইগার্স। দলের স্কোর 50 পেরোনোর আগেই শামসুর কিংবা মমিনুলের বিদায় দমাতে পারেনি মুশফিক এনামুলকে। শুরু থেকেই আক্রমণাত্মক ভারতের বিপক্ষে প্রথম ওডিআই খেলতে নামায় এনামুল। 67 বলে 3 ছক্কায় ক্যারিয়ারের প্রথম 50। মুশফিকের সঙ্গে ভারতের বিপক্ষে বাংলাদেশের সেরা ওয়ানডের পার্টনারশিপ 133 রানের। 77 রানে এনামুলের আউট কিংবা প্রতিপক্ষের পেসারের ভয়ঙ্কর বিমার কোনো কিছুই দমাতে পারেনি অদম্য মুশফিককে। 104 বলে 5 বাউন্ডারিতে ক্যারিয়ারের দ্বিতীয় এবং অধিনায়ক হিসেবে প্রথম ওডিআই সেঞ্চুরি টাইগার অধিনায়ক। The fielders in that area, not just the mid-wicket player, the man at point leg, as Russell Arnold mentioned. 2011 আগস্টে হারারের পর আবারও ম্যাজিক ফিগার মুশফিকের। দেশের মাটিতে প্রথম ওডিআই 100, 113 ডেলিভারিতে তার 117 ইনিংসেই বাংলাদেশের চ্যালেঞ্জ 7 উইকেটে 279 রান। সাইদুর রহমান শামীম, চ্যানেল আই। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আগামী 5 বছরে 24,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছে সরকার। জাতীয় সংসদে প্রধানমন্ত্রী প্রশ্নোত্তরে একথা বলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, শুধু দেশেই বিদ্যুৎ উৎপাদন নয়, পার্শ্ববর্তী দেশ নেপাল, ভুটান এবং মায়ানমার থেকেও বিদ্যুৎ আমদানির পরিকল্পনা করছে সরকার। বিদ্যুতের দাম বাড়ানো নিয়ে প্রশ্নের উত্তরে তিনি বলেন, বিদ্যুৎ ব্যবহারে মিতব্যয়ী হলেই বিদ্যুৎ খরচ অনেক কমানো সম্ভব হবে। অপর এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বিএনপি জামাতের হরতাল, অবরোধ আর সহিংস কর্মকাণ্ডের পরও অর্থনীতির প্রায় সকল সূচকেই উন্নতি হয়েছে। 3 মাসের হরতাল অবরোধ সত্ত্বেও দেশের সামষ্টিক অর্থনৈতিক সূচক সমূহের অর্থাৎ 6 মাসের ডিসেম্বর 13 পর্যন্ত গতি প্রকৃতি বিশ্লেষণ করে এই অর্থ বছরে প্রবৃদ্ধির হার 6.5% কাছাকাছি হবে মর্মে আমরা আশাবাদী। হরতাল অবরোধ সহিংসতা সত্ত্বেও বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপি ব্যবহারের হার মোট লক্ষ্যমাত্রার 27% অর্জিত হয়েছে। পূর্ববর্তী অর্থবছরের একই সময়ে এই হার ছিল লক্ষ্যমাত্রার 30%। রপ্তানি আয় 12.6 বিলিয়ন মার্কিন ডলার হতে 16.6% বেড়ে চলতি অর্থ বছরের প্রথম 6 মাসে তা বেড়ে 14.7 বিলিয়ন ডলারে উন্নীত হয়েছে। এবারে ভাষার মাস অমর একুশে প্রসঙ্গ। ভাষা সংগ্রামী শামসুল হুদা বলেছেন, ভাষা আন্দোলনের সূত্র ধরে বাংলাদেশ রাজনৈতিক এবং ভৌগোলিকভাবে স্বাধীন হয়েছে বটে, কিন্তু এখনো অর্থনৈতিক মুক্তির কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছেনি। ভাষা সংগ্রামীদের রাষ্ট্রীয় মর্যাদা দাবি করেছেন তিনি। মনু মিয়ার তোলা ছবিতে রিপোর্ট করছেন তারিকুল ইসলাম মাসুম। ভাষা সংগ্রামী শামসুল হুদা বাড়ি ফেনীর সোনাগাজী উপজেলার চরচান্দিয়া গ্রামে। বাংলা ভাষার রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে 1948 সালের 11 মার্চের বিক্ষোভে যোগ দিয়েছিলেন ঢাকা কলেজের ছাত্র হিসেবে। পুলিশ আটক করলেও পরে ছেড়ে দেয়। 52-র 21শে ফেব্রুয়ারি 144 ধারা ভঙ্গের অপরাধে গ্রেফতার হন ইংরেজি বিভাগের ছাত্র শামসুল হুদা। 3 মাস পর মুচলেকা দিয়ে মুক্তির সুযোগ আসে, কিন্তু তা দিতে অস্বীকৃতি জানান তিনি। এতে বন্দিত্বের মেয়াদ বাড়ে আরও 6 মাস। পরে পাস কোর্সে পাশ করেন। সেই সময়ের সরকারের কালো তালিকায় থাকায় সিএসপি অফিসার হওয়া হয়নি তার। আমরা সিদ্ধান্ত নিলাম যে আমরা 144 দলে এক্ষুনি অমান্য করবো। 10 দলের দল করে দলে দলে মানে আমরা বাইর হব। প্রথম 10 দলের দলে হাইওয়ে বেরিয়ে গেছিল। দ্বিতীয় দলে কারা গিয়েছিল আমার ঠিক মনে পড়ছে না। তৃতীয় দলে কি লিড দিতে কেউ যাচ্ছে না দেখে আমি তাড়াতাড়ি আমি পরে বাইরে মনে করেছিলাম, যখন লিড দিচ্ছিল তখন তাড়াতাড়ি আমি লিড দিয়ে চলে গেলাম তৃতীয় দলে। বাইরে হওয়ার সাথে সাথে আমার সমস্ত অনেক আঘাত পেলাম, কিছু হাড্ডিতে ব্যথা পেয়েছি। এরপরে পুলিশ বেডে এসে আমাদেরকে গ্রেপ্তার করে নিয়ে গেল।
প্রথমে লালবাগ থানায় বেশ কয়েক ঘন্টা রাখলো, সেখান থেকে কেন্দ্রীয় কারাগারে স্থানান্তরিত করলো। 1989 সালে সরকারি কর্মকর্তা হিসেবে অবসর নেয়ার পর এখন বেসরকারি সংস্থায় কাজ করছেন। তার উপলব্ধি, স্বাধীনতার প্রকৃত স্বাদ পায়নি দেশের মানুষ। বাংলাদেশের স্বাধীনতায় এই 21শে সুবর্ণ বর্ষ। আমরা রাজনৈতিকভাবে, ভৌগোলিকভাবে আমরা স্বাধীন, অর্থনৈতিক এবং সামাজিকভাবে কাঙ্ক্ষিত অর্জন আমরা করতে সক্ষম হইনি। আমরা মুখে বলে থাকি আমরা সব জনগণের কল্যাণের জন্য, কিন্তু আসলে আমরা কল্যাণ সাধন করতেছি। আমাদের মন মানসিকতার পরিবর্তন করতে হবে দেশের উন্নতির জন্য, জনগণের উন্নতির জন্য এবং মানুষের কল্যাণের জন্য। তার মতে একক ভাষা হয়েও বাংলাদেশে সর্বস্তরে বাংলা ভাষা পূর্ণ মর্যাদা পায়নি। এজন্য শুধু আইন করলেই হবে না, বাস্তবায়ন করতে হবে। দুঃখ লাগে ফুটপাতে যখন মানুষকে দেখি আধপেটা অবস্থায় না খেয়ে জীবনযাপন করতেছে রাস্তার ধারে। আমাদের দেশে যেসব বিলাসিতার জীবনযাপন আমরা করছি তার শতকরা 1 ভাগ যদি আমরা ছিটিয়ে ছেড়ে দিই তাহলে এদেশে এত গরিব লোক থাকার কথা নয়। সরকার যোদ্ধাদের রাষ্ট্রীয় স্বীকৃতি দিয়েছে এবং তাদের অনেক সুযোগ সুবিধা দিচ্ছে, কিন্তু ভাষা শহীদদের জন্য কিছুই করা হয়নি। রাষ্ট্রীয় মর্যাদাও তাদের নাই এবং তাদের ভাতা তো দূরের কথা, মানে তাদেরকে একটা সরকারি কোনো একটা সভা সমিতিতেও তাদেরকে ডাকা হয় না। মুক্তিযোদ্ধাদের রাষ্ট্রীয়ভাবে সমাধিস্থ করা হয়, কিন্তু ভাষা শহীদদের জন্য সেটা এখনো করা হয়নি। জীবনের শেষ পর্যায়ে ভাষা সংগ্রামী শামসুল হুদাকে শেষ পর্যন্ত ভাষা আন্দোলনে অবদান রাখার জন্য 2014 সালে 21 পদকে ভূষিত করা হয়েছে। তারিকুল ইসলাম মাসুম, চ্যানেল আই, ঢাকা। আপনারা দেখছেন চ্যানেল আই সংবাদ। ব্র্যাক ক্লিনিকের ডাক্তার সাদিয়া আফরিন ইভা হত্যা মামলায় ওই ক্লিনিকের কর্মচারী মোহাম্মদ ফয়সালকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন দ্রুত বিচার আদালত। জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র প্রিন্স হত্যা মামলায় তার খালু জুয়েল সহ 7 জনকে দ্রুত বিচারের অন্য একটি আদালতে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। বিস্তারিত পরাগ আজিমের রিপোর্টে। 2012 সালের 29 নভেম্বর রাতে দক্ষিণখান আমতলা ব্র্যাক ক্লিনিকে কর্তব্যরত ডাক্তার সাজিয়া আফরিন ইভাকে ধর্ষণের চেষ্টা করে কেয়ারটেকার ফয়সাল। ইভা বাধা দিলে ফয়সাল তাকে শারীরিক নির্যাতন সহ শ্বাসরোধ করে হত্যা করে পালিয়ে যায়। পরে ধরা পড়ার পর আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি দেয় সে। ঢাকার 4 নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালে যাওয়ার পর মামলায় সাক্ষ্য দিয়েছেন 15 জন। রায়ের সময় আদালতের কাঠগড়ায় ছিল আসামি ফয়সাল। অমানবিক এবং চাঞ্চল্যকর হত্যা মামলা হিসেবে এটা ট্রিট করা হয়েছে। আদালত এই কথাটাই বলছে, যেহেতু একটা উদীয়মান ডাক্তারকে এইভাবে নরপিশাচের মতো হত্যা করা হয়েছে, অতএব তার মৃত্যুদণ্ডই হওয়া উচিত। এ কারণেই তাকে মৃত্যুদণ্ড প্রদান করা হইল। রায় দ্রুত কার্যকর দেখতে চান ডাক্তার ইভার স্বজনরা। এই রায় আমি সন্তুষ্ট, রায়টা যেন দ্রুত কার্যকরী হয়, এইটাই আমার আকাঙ্ক্ষা, শেষ আকাঙ্ক্ষা আর কি। পরকীয়া প্রেমে বাধা দেয় 2008 সালে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র প্রিন্সকে নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার একটি গ্রামে ডেকে নিয়ে ভাড়াটি খুনি দিয়ে হত্যা করে তার খালু জুয়েল। 2 বছর পর জুয়েল সহ 8 জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দেয় সিআইডি। ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল 2-এ বিচার চলার সময় সাক্ষ্য দেন 29 জন। মামলাটা আমরা সন্দেহাতীতভাবে প্রমাণ করতে সক্ষম হয়েছি। 7 জনের বিরুদ্ধে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন আর মহিলারকে 3 বছরের সশ্রম কারাদণ্ড প্রদান। যে রায় দিয়েছেন এই রায়ে আমরা সন্তুষ্ট। রাষ্ট্রপক্ষ রায়ে সন্তুষ্ট হলেও হতাশ প্রিন্সের মা। আমার একটা ছেলে, আমার আপন চাচা ভাই, আমার ছোট বোনের জামাই, একটা পরকীয়ার কারণে আমার ছেলেটাকে মারলো। কি বললাম, আমি তো কিছু বললাম না, আমার আর কিচ্ছু নাই। রায়ের দিন পলাতক মিরাজ ছাড়া আটক বাকি 7 আসামিকে আদালতে হাজির করা হয়। পরাগ আজিম, চ্যানেল আই, ঢাকা। অবৈধভাবে বিস্ফোরক রাখার মামলায় জেএমবির 2 এসআর সদস্যকে 15 বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। সাজাপ্রাপ্তরা হলেন সাইফুল ইসলাম এবং আব্দুর রহমান উর্ফে ফাহাদ আলম। তাঁদের 25,000 টাকা করে জরিমানারও আদেশ দিয়েছেন ঢাকার 3 নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক ABM সাজিদুর রহমান। মামলা বলা হয়েছে 2006 সালের 29 ডিসেম্বর টাঙ্গাইলের রামনা বাইপাসে বাসে তল্লাশির সময় 2 আসামির কাছ থেকে অস্ত্র, গুলি এবং ডেটোনেটর সহ 14 রকমের বিস্ফোরক পাওয়া যায়। ওই ঘটনায় বিস্ফোরক আইনে টাঙ্গাইল থানায় মামলা করা হয়। উপজেলা নির্বাচনে জনগণের ফলাফল পাল্টে দিতে সরকার বরিয়া হয়ে উঠেছে অভিযোগ বিএনপির। দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আবারও দাবি করেছেন, সুষ্ঠু নির্বাচন হলে শতকরা 95% উপজেলায় বিএনপি সমর্থিত প্রার্থী জয়ী হবে। জঙ্গিবাদ নিয়ে সংসদে সরকারি দলের নেতাদের বক্তব্যের জবাবে রিজভী বলেছেন, সরকারের সাম্প্রতিক কর্মকাণ্ডে জঙ্গি উত্থানের প্রমাণ পাওয়া যাচ্ছে।
সরকার একটি পরিকল্পিত ঘটনা ঘটানোর চেষ্টা করছেন জঙ্গিদেরকে সাথে নিয়ে। এই জঙ্গিরা তাদেরই সৃষ্টি এবং তাদের যে সমস্ত কর্মকাণ্ড তার মধ্যে দিয়েই এটি প্রমাণিত হয়। জঙ্গিদের প্রশ্রয়দাতা এবং আওয়ামী লীগ নিজেও একটি জঙ্গি সংগঠন, যেটা আমরা এই নির্বাচনের পূর্বাপর যেভাবে বিরোধী দলের গণতান্ত্রিক আন্দোলনে তাদেরকে আমরা দেখেছি যে হত্যা করতে, গুম করতে, যেটা এখনো চলছে, নেতাকর্মীদের গায়েব করতে। তো এই যে জঙ্গিদের কর্মকাণ্ড এবং এই শাসক দলের কর্মকাণ্ডের মধ্যে যে আমরা সমগোত্রীয়তা, যে ধরনের আমরা সমিল দেখি, তাতে এটা স্পষ্ট হয়ে ওঠে যে এই জঙ্গিবাদের সাথে তাদের সম্পর্ক রয়েছে। ঋণ খেলাপের অভিযোগে টাঙ্গাইল ৮ আসনের উপনির্বাচনে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। মনোনয়নপত্র বাতিল হয়েছে আরও 2 প্রার্থীর। তারা হলেন জাতীয় পার্টির কাজী আশরাফ সিদ্দিকী এবং আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আবু সাইদ মিয়া। টাঙ্গাইল জেলা নির্বাচন কার্যালয়ের রিটার্নিং কর্মকর্তা সৈয়দ মোহাম্মদ খুরশিদ আনোয়ার যাচাই বাছাই করে ওই প্রার্থীদের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন। মনোনয়নপত্র বাতিল হওয়া জাতীয় পার্টির কাজী আশরাফ সিদ্দিকীর বিরুদ্ধে ঋণ খেলাপের অভিযোগ রয়েছে। এবারে ব্র্যাক ব্যাংক বইমেলা সংবাদ। 21শে ফেব্রুয়ারির পর থেকেই অমর একুশে গ্রন্থমেলায় পাঠকদের বই কেনাবেচা অনেকটা বেড়েছে। আজও তারই ধারাবাহিকতা চলছে। মেলায় আজ এসেছে 107টি নতুন বই। মেলা প্রাঙ্গণে আছেন আমাদের রিপোর্টার রাজীব দাস। সরাসরি তার কাছে চলে যাচ্ছি। রাজীব, শুনতে পাচ্ছেন? জি জি রাজীব, মেলা তো শেষ সপ্তাহ চলছে, তো আজকের কি অবস্থা আমাদের একটু জানাবেন। মুর্তজা, আপনি প্রথমেই যেমনটি বললেন, আসলে 21 তারিখের পর থেকে যে বই কেনার প্রতি পাঠকের যে আগ্রহ, সেটি কিন্তু আজও অব্যাহত ছিল। বিকেলের পর থেকে এখনো সোহরাওয়ার্দী উদ্যানের যেই মেলার কেন্দ্র, সেখানে কিন্তু যথেষ্ট পাঠকের উপস্থিতি দেখা গেছে এবং বইটা কেনার জন্যই আসলে প্রত্যেকের আশা। এবং মেলা আগামী যে দুদিন আছে, সেখানে বাংলা একাডেমি কর্তৃপক্ষ মেলা 8:30টার জায়গায় 9টা পর্যন্ত সেটিকে বর্ধিত করেছে এবং সেটি থাকবে আগামীকাল 27শে ফেব্রুয়ারি। এই দিনটিতেই এই বাংলা সাহিত্যের লেখালেখির একজন প্রবাদ পুরুষ হুমায়ুন আজাদের উপরে আক্রমণ হয়েছিল। সেই দিনটিকে স্মরণ করে এই তথ্য কেন্দ্রের সামনেতেই এক ধরনের আগামী প্রকাশনার জায়গা থেকে এবং সব প্রকাশক এবং পাঠক, তার সুহৃদরা এখানে অবস্থান করবেন, মানববন্ধন করবেন, তাকে নিয়ে কিছু আলোচনা হবে। এবং এই বিক্রি নিয়ে আমরা একজন প্রকাশকের সাথে কথা বলছি, অ্যাডন পাবলিকেশনসের স্বত্বাধিকারী সৈয়দ জাকির হোসেন। আপনি একটু বলবেন, এই পরন্ত বেলা পর্যন্ত আসলে আপনাদের যে প্রত্যাশা ছিল সম্প্রসারিত মেলা নিয়ে, কি অবস্থা আসলে এবার? আসলে বাংলা একাডেমির এই 21-এর বইমেলাকে আমি শুধু বিক্রির দিক থেকে দেখি না, আমি দেখি আসলে এটাকে পাঠক, লেখক সবার মিলন মেলা হিসেবে। সেই দিক থেকে আমরা খুবই সার্থক। সোহরাওয়ার্দী উদ্যানের বর্ধিত পরিসরে যে আমরা গিয়েছি, ওখানে যারা পাঠক সত্যিকার অর্থে, তারা আসলে খুঁজে খুঁজে তাদের প্রিয় লেখকের বই খুঁজছে, প্রিয় প্রকাশকের স্টলে গিয়ে গিয়ে বই কিনতে দেখা গেছে। আপনি যেটা বললেন, 21শে ফেব্রুয়ারির বইমেলার পরে প্রতিটি পাঠকের হাতে আমরা বই দেখতে পেয়েছি। আমরা দেখতে পেয়েছি লেখকরাও খুব খুশি হয়েছে। বাংলা একাডেমির খোলা ময়দানে যেমন সবাই ঘুরছে, একইভাবে সোহরাওয়ার্দী উদ্যানেও যাচ্ছে। সেটা হচ্ছে আমার মনে হয় বাংলা একাডেমি খুব সঠিক সময়ে সঠিক একটি সিদ্ধান্ত নিয়েছে। আস্তে আস্তে এটা যদি আরো সুপরিকল্পিতভাবে আমরা এগুতে পারি, সামনের বছর যদি আমরা একটু আমাদের সজ্জাটাকে ওখানে স্টল বরাদ্দের বিষয়গুলিকে এবং আমাদের ওখানে তথ্য কেন্দ্র থেকে শুরু করে লেখক কুঞ্জ, আড্ডা মারার জায়গা, পাঠক লেখক আড্ডা মারার একটা জায়গা যদি গড়ে উঠে, এটা সোহরাওয়ার্দী উদ্যান হবে আসলে ভবিষ্যতে বাংলা একাডেমির আরেকটি সংস্করণ। অনেক ধন্যবাদ আপনাকে জাকির হোসেন। আমরা আশা করি যে প্রত্যেকটি পাঠকই আরো বেশি বইয়ের প্রতি আকৃষ্ট হোক এবং বইটি আসলে কিনেই বাড়ি ফিরুক। মুর্তজা, আপনি শুনলেন যে আসলে এরকম প্রত্যেক প্রকাশকেরই কিন্তু মুখের হাসিটি এভাবে 21 তারিখের পর থেকে একটু চড়া হয়েছে এবং তারা আসলে বাকি দুদিনও যে স্টলে বইগুলো এনেছেন, সেগুলো আসলে সবকিছু এখানে রেখেই যেতে চাচ্ছেন। মুর্তজা, রাজীব, আপনাকে ধন্যবাদ। দর্শক, অমর একুশে গ্রন্থমেলা চত্বর থেকে জানাচ্ছিলেন আমাদের রিপোর্টার রাজীব দাস। এবারে সামিট আন্তর্জাতিক সংবাদ। ইউক্রেনের এলিট বারকুট পুলিশ ইউনিটের বিরুদ্ধে বিক্ষোভ দমনের নিষ্ঠুরতা এবং বিক্ষোভকারীদের হত্যার অভিযোগ আনা হয়েছে, জানিয়েছেন দেশটির ভারপ্রাপ্ত স্বরাষ্ট্রমন্ত্রী আর্সেন আলকোভ। তিনি আরো বলেছেন, বুধবারের মধ্যে এই বিষয়ে বিস্তারিত জানানো হবে। বুধবারের মধ্যে ইউক্রেনের নতুন মন্ত্রিসভারও ঘোষণা করা হবে। আলোচনার মাধ্যমে একটি জাতীয় ঐক্যের সরকার গঠনের সময় লাগছে। দেশটির ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি আলেকজান্ডার টোরচায়নভ বলেছেন, জাতীয় আস্থার একটি জোট গঠন করতে হবে।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি বলেছেন, ইউক্রেনের স্থিতাবস্থা ফিরিয়ে আনতে সব পক্ষকে একসঙ্গে কাজ করতে হবে। রুশ পররাষ্ট্রমন্ত্রী সার্গেই লাভরভ জানিয়েছেন, ইউক্রেন ইস্যুতে হস্তক্ষেপ না করার নীতি বজায় রাখবে রাশিয়া। এবারে নিটোল টাটা বিশেষ সংবাদ। নন্দিত কথা সাহিত্যিক ও নির্মাতা হুমায়ুন আহমেদের নুহাশপল্লীর অজানা কথা নিয়ে নুহাশপল্লী এবং একজন হুমায়ুন আহমেদ নামে বইয়ের প্রকাশ করেছে অন্য প্রকাশ। গবেষক আখতারুজ্জামানের লেখায় বইটিতে উঠে এসেছে নুহাশপল্লীর বিভিন্ন উদ্ভিদ এবং স্থাপনার বর্ণনা সহ হুমায়ুন আহমেদের বিভিন্ন সৃষ্টিকর্মের রহস্য। শামসুদ্দোহা বান্নার রিপোর্ট। হুমায়ুন আহমেদের মৃত্যু পরবর্তী সময়ে নুহাশপল্লীকে ঘিরে তার পরিবারের অনুভূতি আর ভালোবাসার চিত্রই মূলত উঠে এসেছে নুহাশপল্লী এবং একজন হুমায়ুন আহমেদ বইটিতে। নুহাশপল্লীর গাছ এবং স্থাপনাগুলোকে যেভাবে দেখতেন হুমায়ুন আহমেদ, পাঠকদের জন্য সেভাবেই তা তুলে ধরেছেন বইটির লেখক আখতারুজ্জামান। পাঠকরা তাই সহজেই বইটিতে হুমায়ুন আহমেদকে খুঁজে পাবেন বলে মনে করছেন হুমায়ুন আহমেদের পরিবার। ভালো একটা কাজ হয়েছে, উনি খুব ডিটেইলস কাজ করেছেন। আমরা তারা অ্যাকচুয়ালি হুমায়ুন আহমেদের নতুন কিছু তো আর বেরোচ্ছে না, বেরোবে না, সে কারণে এই বইটা একটা নতুন একটা মাইলস্টোন হয়ে গেল আর কি। আমার কাছ থেকে যা জেনেছেন তার থেকে কিন্তু অনেক অংশ এই বইতে এসেছে। নুহাশপল্লীর অনেক তথ্য যেটা আমি আসলে বইতে দেওয়া উচিত কিনা অত কিছু ভাবিনি। বেশ কিছু পারিবারিক তথ্য এখানে এসছে, যে কারণে আসলে পরিবারের কাছেও বইটা যথেষ্ট ইম্পর্টেন্ট। বইটি মূলত বর্ণনামূলক হলেও লেখক তুলে ধরেছেন নুহাশপল্লীর প্রতি হুমায়ুন আহমেদের ভালোবাসার অজানা কিছু কথা। যারা যদি হুমায়ুন স্যারকে, তার নুহাশপল্লী, হুমায়ুন স্যারের কর্ম, এগুলো যদি আরো একটু গভীরভাবে বুঝতে হয়, তা আমার মনে হয় পাঠক শ্রেণী এই বইটি পড়ে খুবই উপকৃত। আর নুহাশপল্লীর জন্মলগ্ন থেকে কিভাবে নুহাশপল্লী উনি শুরু করলেন, শুরু থেকে আজকের যেভাবে নুহাশপল্লী বেড়ে উঠেছে, এই পুরো জিনিসটি এই বইটির মাধ্যমে পাওয়া যাবে। বইটির মোড়ক উন্মোচন করেন হুমায়ুন জননী আয়শা ফয়েজ ও পরিবারের অন্য সদস্যরা। শামসুদ্দোহা পান্না, চ্যানেল আই, ঢাকা। এবার ইসলামী ব্যাংক অর্থনীতি সংবাদ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ব্যবসা করতে নয়, ব্যবসায়ীদের সহযোগিতা করতে কাজ করে যাচ্ছে সরকার। সকালে নিজ কার্যালয়ে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী। এনইসির চেয়ারম্যান ডক্টর খায়রুল হোসেনের নেতৃত্বে প্রতিনিধি দলটি প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে পুঁজিবাজারের সার্বিক পরিস্থিতি সম্পর্কে অবহিত করেন। প্রধানমন্ত্রী সে সময় বলেন, একটি মাস্টার প্ল্যান বাস্তবায়নের মাধ্যমে স্থিতিশীল, আধুনিক, টেকসই এবং যুগ উপযোগী পুঁজিবাজার গঠনে কাজ করছে সরকার। রয়েছে সানফ্লাওয়ার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড কৃষি সংবাদ। জামালপুরে বর্তমান বাজার দর পড়ে যাওয়ায় ক্ষেত থেকে টমেটো তোলা বন্ধ রেখেছেন অনেক কৃষক। টমেটো আবাদ করে লাভের বদলে চরম লোকসান গুনতে হচ্ছে তাদের। মৌসুমের শুরুতে টমেটোর বাজার মূল্য লাভজনক হলেও মৌসুমের শেষে এসে তারা টমেটো বিক্রি করেছেন কেজি প্রতি 2 টাকায়। কৃষি বিভাগের হিসেবে জামালপুরে চলতি মৌসুমে 10,000 হেক্টর জমিতে টমেটোর চাষ হয়েছে। চাষিরা জানিয়েছেন, এ অঞ্চলে একটি বিশেষায়িত হিমাগার থাকলে টমেটোর সঠিক মূল্যে বিক্রি করতে পারতেন তারা। রয়েছে পপুলার লাইফ ইন্স্যুরেন্স বাণিজ্য সংবাদ। বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, সব রাজনৈতিক দলকেই দেশে স্থিতিশীলতা আনার দায়িত্ব নিতে হবে। আমেরিকান চেম্বারের মাসিক ভোজসভায় বাণিজ্যমন্ত্রী বলেছেন, ব্যবসা বাণিজ্যের উন্নতিতে হরতাল, অবরোধ এবং জ্বালাও পোড়াও ছাড়তে হবে বলে বিরোধী দলীয় নেতারা স্বীকার করেছেন। অ্যামচেমের ব্যবসায়ী নেতারা বলেছেন, রাজনৈতিক স্থিতিশীলতায় অর্থনৈতিক প্রবৃদ্ধি আসবে। বিরতির পর আবারও আমন্ত্রণ চ্যানেল আই সংবাদে। ব্যাংক মালিকদের সঙ্গে বৈঠকে পরিকল্পনা মন্ত্রী আ.হ.ম মোস্তফা কামাল বলেছেন, ব্যাংকগুলোকে বিদ্যুৎ উৎপাদনের কেন্দ্রে বিনিয়োগ করতে হবে। তিনি বলেন, দেশের সামগ্রিক উন্নয়নের জন্য এ ধরনের বিনিয়োগ জরুরি। অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং উন্নয়ন নিয়ে ব্যাংক মালিকদের সঙ্গে আলোচনা করেন মন্ত্রী। সরকারের বিভিন্ন উদ্যোগে কমপক্ষে 20% বিনিয়োগের শর্ত মানতে সম্মত হয়েছেন ব্যাংক মালিকরা।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া 9টি রায়ের কপি আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়েছে মুক্তিযুদ্ধ জাদুঘরের কাছে। ট্রাইব্যুনালের রেজিস্ট্রার বিচারক AKM নাসিরউদ্দিন মাহমুদ এর কাছ থেকে রায়ের কপি বুঝে নেন জাদুঘরের ট্রাস্টি মফিদুল হক। এর মধ্যে আছেন দেলোয়ার হোসেন সাইদি, কামরুজ্জামান, কাদের মোল্লা, সালাউদ্দিন কাদের চৌধুরী, আব্দুল আলিম, গোলাম আজম, আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, বাচ্চু রাজাকার এবং চৌধুরী মইনুদ্দিন ও আশরাফুজ্জামান খানের মামলার রায়। ট্রাইব্যুনালের রেজিস্ট্রার এবং মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি বলেছেন, রায়গুলো জাদুঘরে সংরক্ষিত হয় ভবিষ্যৎ প্রজন্ম এই বিচার সম্পর্কে জানতে পারবে, সহায়ক হবে গবেষণা কাজও। সংবিধান অনুযায়ী দেশের সকল মানুষকে চিকিৎসা সেবা পৌঁছে দিতে চিকিৎসকদের অগ্রণী ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। রাজধানীর মিটফোর্ড হাসপাতালে পরিদর্শন করে চিকিৎসকদের এ আহ্বান জানান তিনি। সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের ওপিডি এবং ছাত্রী হোস্টেল সম্প্রসারণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি। মিটফোর্ড হাসপাতালের চিকিৎসক এবং কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন স্বাস্থ্যমন্ত্রী। উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের নবনিযুক্ত মহাপরিচালক ডাক্তার দীন মোহাম্মদ নুরুল হক এবং স্বাধীনতা চিকিৎসক পরিষদের নেতারা। মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ডক্টর মিজানুর রহমান বলেছেন, সমাজ থেকে সাম্প্রদায়িকতা এবং মৌলবাদ দূর করা না গেলে নারীর উন্নয়ন সম্ভব নয়। বাংলাদেশের নারী ক্ষমতায়ন, প্রত্যাশা এবং অর্জন বিষয়ে সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় রাজনীতিতেও নারীর সমান অধিকারের উপর জোর দেন তিনি। সেমিনারে নারী প্রতিনিধিরা বলেন, বিগত কয়েক বছরে নারীর অনেক অগ্রগতি হলেও এখনো কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন হয়নি। নারীর অধিকার প্রতিষ্ঠায় সমাজের মানসিকতার পরিবর্তন জরুরি বলে মন্তব্য করেন তারা। এ পর্যায়ে গ্রামীণ ফোন খেলার খবর। বিপিএল এ স্পট ফিক্সিং এর অভিযোগ থেকে মুক্তি পেয়েছেন বাংলাদেশি ক্রিকেটার মোহাম্মদ রুবেল, মাহবুব আলম রবিন এবং ইংলিশ ক্রিকেটার ড্যারেন স্টিভেন্স। অভিযোগ থেকে মুক্তি পেয়েছেন ঢাকা গ্ল্যাডিয়েটর্স টিমের মালিক সেলিম চৌধুরী, সিইও গৌরব রাওয়াত এবং বোলিং কোচ সাবেক ক্রিকেটার মোহাম্মদ রফিক। আইনজীবীরা জানিয়েছেন, মোহাম্মদ আশরাফুল এবং শ্রীলঙ্কান ক্রিকেটার এর কৌশলী লুকারাচ্চির শুনানি হবে পরে। রাহুল রায় রিপোর্ট। আইসিসির এন্টি করাপশন ইউনিট আকসুর কাছে বিপিএল এ চিটাগাং কিংস এবং বরিশাল বার্নার্সের সঙ্গে ম্যাচ ফিক্সিং এর কথা স্বীকার করার পরই এ নিয়ে তুমুল আলোচনা শুরু হয়। অভিযুক্তদের বিচারে হাইকোর্টের সাবেক বিচারপতি খাদেমুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে 3 সদস্যের ট্রাইব্যুনাল গঠন করা হয়। বছর পেরিয়ে যাওয়ার পর অবশেষে রায় হয়েছে। গুলশানের একটি ভবনে অভিযুক্তদের সঙ্গে নিয়ে ট্রাইব্যুনালে আসেন তাদের আইনজীবীরা। ট্রাইব্যুনালের পক্ষ থেকে রায় নিয়ে কিছু বলা না হলেও আইনজীবীরা রায় নিয়ে জানিয়েছেন, তাদের বিরুদ্ধে ডিসচার্জ করে দিয়েছে। তাদের বিরুদ্ধে যে অ্যালিগেশন হয়ে গিয়েছিল সেগুলো প্রমাণিত না হয় তাদেরকে ডিসচার্জ। এটা রুবেল রবিনের জন্য প্রযোজ্য, ড্যারেন স্টিভেন্স, মোহাম্মদ রফিক, গৌরব রাওয়াত, এটা সেলিম চৌধুরী। I would officially like to thank the tribunal for their verdict today and in particular their determination of not guilty findings in charges brought against me by the Bangladesh Cricket Board. অভিযুক্তদের মধ্যে 9 জনই ঢাকা গ্ল্যাডিয়েটর্সের। যার মুখ থেকে প্রথম বেরিয়ে এসেছিল এই ফিক্সিং এর কথা, সেই আশরাফুল হাসি মুখে ট্রাইব্যুনালে এলেও বেরিয়ে যাওয়ার সময় তার বিষণ্ণতা বলে দিল অনেক কিছু। আশরাফুল এবং লুই ভিনসেন্ট এবং কৌশল্য করুচি এবং জিশান চৌধুরী, এই 4 জন ছাড়া সবাই খালাসি পেয়েছেন। এই হলে কি ওভারঅল ইয়ে আর রিজন ডিসিশন আসার পর পরবর্তী কার্যক্রম কি হবে এটা সবাই মিলে হয়তো সিদ্ধান্ত নেওয়া হবে। আশরাফুলের ব্যাপারটা হচ্ছে ওনারা তো গিলটি প্লি করেছেন, ইনাদেরটা পরবর্তী শুনানি না হওয়া পর্যন্ত ওনাদের সেকশন হিয়ারিং হবেন। তারপরে আইনজীবীরা জানিয়েছেন 2-1 সপ্তাহের মধ্যেই পূর্ণাঙ্গ রায় দেবেন ট্রাইব্যুনাল। ট্রাইব্যুনাল আজকে 8 জন আছেন, পরবর্তী তারিখ না দেওয়া পর্যন্ত ট্রাইব্যুনাল 8 জন থাকবে। তিনারা হপ করেছেন যে উইদিন 2 উইকস আমরা আবার বসবো। চ্যানেল আই, আজকে মুলতবি। এশিয়া কাপ ক্রিকেটে বাংলাদেশের দেওয়া 280 রানের টার্গেট নিয়ে ব্যাট করছে 5 বারের চ্যাম্পিয়ন ভারত। 54 রানে ফিরে গেছেন উদ্বোধনী 2 ব্যাটসম্যান রোহিত শর্মা এবং শিখর ধাওয়ান। এখন ব্যাট করছেন অধিনায়ক বিরাট কোহলি এবং রাহানে। বাংলাদেশের আব্দুর রাজ্জাক এবং জিয়াউর রহমান একটি করে উইকেট নিয়েছেন। শেষ খবর পর্যন্ত ভারতের সংগ্রহ 2 উইকেটে 89 রান।
এশিয়া কাপ ক্রিকেটে আগামীকাল পাকিস্তানের মুখোমুখি হবে নবাগত আফগানিস্তান। ফতুল্লায় খেলা শুরু হবে দুপুর 2টায়। বর্তমান চ্যাম্পিয়ন পাকিস্তান শুরু করেছে পরাজয় দিয়ে। উদ্বোধনী ম্যাচে তাদের 12 রানে হারিয়ে দেয় শ্রীলঙ্কা। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে পাকিস্তানকে জয়ের স্বপ্ন দেখান অধিনায়ক মিসবাউল হক এবং ওমর আকমল, কিন্তু অসাধারণ বোলিং করে পাকিস্তানের শেষ 5 উইকেট তুলে নিয়ে বিজয়ের হাসি হাসেন পেসার লাসিথ মালিঙ্গা। লঙ্কানদের কাছে হারলেও আফগানিস্তানের বিপক্ষে জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামবে পাকিস্তান। তবে আফগানদের হালকা করে দেখার অবকাশ নেই। প্রথমবার এশিয়া কাপ খেলতে আসলেও এরই মধ্যে ক্রিকেট দুনিয়ায় নজর কাড়তে সক্ষম হয়েছে আফগানরা। লড়াকু দল হিসেবে যে কোনো ম্যাচে অঘটন ঘটানোর সামর্থ্য রয়েছে তাদের।